স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেল 4টায় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সাথে বৈঠকে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। বৈঠকে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে বিএনপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে সকাল থেকে এই বৈঠকে অংশ নেয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। এদিকে দাবি অনুযায়ী নির্ধারিত সময়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠন দুটির নেতারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণতন্ত্র মঞ্চ অংশ নেবে না বলে ডিবিসি নিউজকে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন। জাতির একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, সেটি যথাযথভাবে যে প্রক্রিয়ায় সেগুলোকে সকলকে কনসার্ন করা দরকার, একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি করা দরকার, সেই জায়গাটা ব্যাহত হচ্ছে। সেই জন্য আমরা সেইসব বিষয়ে কথা বলবার জন্য গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের এক বা দুজন প্রতিনিধি যাবেন এবং এইসব ত্রুটিপূর্ণ যে ব্যবস্থাপনা তাদের সে বিষয়ে কথা বলবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে রাজনৈতিক দলগুলো এবং কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হওয়ার কথা। আমরা জেনে নেব সেখান থেকে খবরাখবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। ইকবাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক, কিন্তু বৈঠক শুরু কি হয়ে গেছে কিনা বা কতক্ষণ লাগবে, কোন কোন রাজনৈতিক দল আসছেন এবং তাদের প্রতিনিধিরা কারা, সব মিলিয়ে জানান। রঞ্জন, ছাত্র জনতার যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে চূড়ান্ত ঘোষণাপত্র সেটি কিন্তু আজকে বিকেল 4টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে। যেসব জুলাই আন্দোলনের ঘোষণাপত্রটি কি হবে, কেমন হবে, সেটি নিয়ে কিন্তু সকল রাজনৈতিক দলের কিন্তু এই বৈঠকে বসার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা ফরেন সার্ভিস একাডেমির সামনে আছি, সেখানে কিন্তু এখন পর্যন্ত ভেতরে কোনো রাজনৈতিক দলকে আমরা প্রবেশ করতে দেখিনি এবং সকাল থেকেই একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল এই বৈঠকে বিএনপি যোগ দিবে কিনা, সেটি কাটিয়ে কিন্তু এই সকল ধরনের সংখ্যা কাটিয়ে বিএনপির এক সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই বৈঠকে যুক্ত হবেন। এবং আরও আমরা যতটুকু জানতে পেরেছি, জামাত, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই জুলাই আগস্টের আন্দোলনে যেসব দল সমর্থন করেছিলেন তারাই এই বৈঠকে অংশগ্রহণ করবে। এর আগে কিন্তু গত ডিসেম্বরের 29 তারিখ কিন্তু ঘোষণাপত্রটি পাঠ করার কথা ছিল। 31 ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা জাতীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি পাঠ করার এটি সমাবেশের মাধ্যমে পাঠ করার কথা ছিল। পরে কিন্তু রাষ্ট্র যখন দায়িত্ব নেয় এই ঘোষণাপত্র তৈরি করার, এবং পরবর্তীতে কিন্তু 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তারা মার্চ ফর ইউনিটি নামে একটি সমাবেশ করে। সেখান থেকে তারা কিন্তু 15 দিনের সময়সীমা বেঁধে দেয়। 15 দিনের মধ্যে এই ঘোষণাপত্রটি চূড়ান্ত করে জাতির সামনে নিয়ে আসতে হবে। সেটি কিন্তু গতকাল কিন্তু সেটির 15 দিনের শেষ সময় ছিল। আজকে কিন্তু একটি বৈঠক রয়েছে, সেখানে কিন্তু কি রকম রূপরেখা হবে সেই বিষয়গুলি কিন্তু উঠে আসবে। এর আগে কিন্তু সকল রাজনৈতিক যে সব দল রয়েছে তাদের কিন্তু কাছে এই ঘোষণাপত্রের যে খসড়া তালিকা সেটি কিন্তু পাঠানো হয়েছে। সেই খসড়া তালিকার কি কি সংযোজন হবে, কি কি থাকবে এবং রাষ্ট্র কিভাবে ভবিষ্যৎ সামনে পরিচালিত হবে, নতুন বাংলাদেশ কেমন হবে, সেই সব বিষয় নিয়ে মিটিংয়ে কিন্তু বা বৈঠকে আলোচনা হবে। তো রঞ্জন, এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সবশেষ অবস্থা। ইকবাল, আপনাকে ধন্যবাদ। 17 বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে বাবরের মুক্তি ঘিরে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। কারা অধিদপ্তর বলছে, আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসির নথিপত্র কারাগারে এসে পৌঁছানোর পর সব আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পান তিনি। হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। এর আগে গেল মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদ হত্যায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার এই অভিযোগ ভুক্তভোগীর বড় ছেলে ডাক্তার হাসানুল বান্না করেন। এতে বলা হয়, 2013 সালের
13 ডিসেম্বর শুক্রবার রাত 12:30টার দিকে ডাক্তার ফয়েজ আহমেদকে তার বাসার ছাদে নিয়ে যায় র্যাব। সেখানে নির্মম অত্যাচারের পর তাকে গুলি করে হত্যা করে ফেলে রাখা হয়। দেশে হিউম্যান মেটানিউমো HMP ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী রাজধানী মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতা ভুগছিলেন সানজিদা আক্তার। সানজিদা 1 মাসেরও বেশি সময় ধরে অসুস্থ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শুধুমাত্র এই রোগে আক্রান্ত হলে বিষয়টি বিরল, সাথে আরও একাধিক রোগে আক্রান্ত হলেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। HMP ভাইরাসে খুব বেশি ঝুঁকি নেই, তবে 5 থেকে 6টি ভাইরাসের কারণে এতে আক্রান্ত হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে কিছু বিষয়ে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক পরা, হাত ধোয়া এবং পাবলিক প্লেসে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সীমান্ত হত্যার বিচার সহ 5 দাবিতে কুড়িগ্রাম শহর থেকে লং মার্চে যাচ্ছে ফেলানীর বাড়িতে। বেলা 11টার দিকে কলেজ মোড় থেকে শুরু হয় মার্চ ফর ফেলানী নামের কর্মসূচি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সীমান্তে এই পর্যন্ত যত হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। চুক্তির মাধ্যমে সকল প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করারও দাবি তার। ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল, সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবিও জানান সার্জিস আলম। ভবিষ্যতে কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হয়, তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সার্জিস। আমরা বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল এনবিআর। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে রেস্তোরাঁর জন্য আগের 5% বহাল রাখা হয়েছে। নতুন করে অধ্যাদেশ জারি করবে এনবিআর, তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরেই থাকবে। গেল কয়েকদিন ধরেই রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুমকি দিয়েছে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা। শতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বিভিন্ন হারে বাড়িয়ে 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রাজস্ব বোর্ড, যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজস্ব ভবনের সামনে মানববন্ধনও করে তারা। এমনকি হুমকি দেয়া হয় রেস্তোরাঁ বন্ধেরও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান, 5% বেশি ভ্যাট দেবেন না তারা, আর সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার দাবিও জানান। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শিগগিরই। দেশে 4 লাখের বেশি রেস্তোরাঁ থাকলেও ভ্যাট দেয় মাত্র 30%। সবাইকে ভ্যাটের আওতায় কেন আনা যায়নি এমন প্রশ্নের উত্তরে তারা জানান, ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতায় বাইরে থাকবে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল, সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।